হঠাৎ করে বসিয়ে হ্যাঁ নমস্কার আমি সোহিনী, হ্যাঁ নমস্কার আমি ঋত্বিক চক্রবর্তী, আপনি তাহলে আপনার প্রসেসটা কি অভিনয়ের এইটা আমি জিজ্ঞাসা করতে পারবো না। ছবি বানানোর পর ফিজিক্যালি বসে আবার লোককে কেন বলবো ছবিটা দেখুন, ছবিটা ফাইনালি কতটা বিজনেস করলো, একেবারেই প্রডিউসারের প্রাথমিক ভাবনা। লিড নয়, তারা পুরো স্ক্রিপ্টটাও অনেক সময় পায় না। যারা স্টার তাদের দায়িত্ব কিন্তু ছবি হিট করানো, যেহেতু আমরা অভিনেতা আমাদের দায়িত্ব অতটা নয়। আমি 2 লক্ষ লোক হলিডে আনতে পারি বলে আমাকে কেউ কাজ করে না। আজকে আমরা 3 জন ক্লান্ত অভিনেতাকে পেয়ে গেছি, যাদের সিনেমা আছে রান্নাবাটি, এবং সকাল থেকে একের পর এক ইন্টারভিউ চলছে। আমি অন্তত ঘন্টা 3 ধরে দেখছি যে কিভাবে পরিশ্রম করতে হচ্ছে অক্লান্ত। তো এই ব্যাপারে একটু জিজ্ঞাসা করতে চাই সবার 3 জনকেই, যে একটা সিনেমা করার পর এইরকম ইন্টারভিউ দেওয়া, প্রচারে অংশ নেওয়া, এগুলো সত্যি ইচ্ছা করে? তখন মনে হয় না এই সিনেমাটা শেষ হয়েছে, এবার একটু বিশ্রাম নিয়ে একটু হাঁপ ছেড়ে বাঁচি? এই প্রশ্নটা আমাদের কালকেই একটু সম্মুখীন হতে হয়েছিল আমাকে আর ঋত্বিকদাকে। তো সেখানে ঋত্বিকদা যেটা বলেছে সেটা আমি একটু বলে দিই। ঋত্বিকদা সেটা আমাদের দুজনেরই, আমরা এটাতে একমত যে প্রচার তো করতে হবেই, কারণ মানুষের কাছে এখন সোশ্যাল মিডিয়া একটা বড় মাধ্যম, যে মানুষজন সেখানে জানতে পারবেন। এবং একটা ছবি করেছি, তার সাথে অনেক লগ্নি আছে, প্রডিউসারের অনেক ব্যবসা সেখানে জড়িয়ে রয়েছে। তো ফলে মানুষজনের কাছে পৌঁছতে হবে, সেটা একটা অ্যাক্টরদের যারা কাজ করেছেন, ডিরেক্টরদের, সেটা একটা তো দায়িত্ব বর্তাই। কিন্তু যে প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হয় মানে সেইটা একটু মনোটোনাস, সেটা একই রকম আর কি দীর্ঘ বহু বছর ধরে। মানে ঋত্বিকদা যেমন বলছিল যে ঋত্বিকদার প্রায় 50-এর উপর ছবি হয়ে গেছে, কিন্তু বেশিরভাগই প্রায় 95% ছবিরই একই প্রসেস এই জিনিসটা, এবং কিছু ওই একই প্রশ্নের সম্মুখীনও হতে হচ্ছে। এবার এই জিনিসটা খানিকটা মানে একটু একঘেয়ে লাগার ব্যাপার আছে। আমরা তো আসলে করতে চাইছি প্রচার, কিন্তু যেহেতু এই একই কথা আমি এই ছবিতে বলছি, আরেকজন অন্য ছবিতে সেম প্রশ্নের উত্তর দিচ্ছে আরেকজন, ফলে ফাইনালি এটা খুব একটা প্রচার হচ্ছে কিনা এটা নিয়েও এত বছর বাদে আমার মনে এখন বলতে পারো সন্দেহই তৈরি হয়েছে যে আসলে এটা কি কোনো প্রচার করছে না খানিকটা সময় কাটাচ্ছি আমরা। আমার যেমন নিজের খানিকটা মনে হয় যে আমি ওই একটা আমরা অন্যরকম ছবি করেছি, আমরা খুব কষ্ট করে ছবি করেছি, মানে কেউ আমাদের এই কষ্টটা করতে বলেনি। প্রথম কথা, খুব যত্ন নিয়েছে। তো যত্ন নিয়ে ছাড়া কিভাবে বানানো যায় একটা কোনো কাজ, যে কোনো কাজ যত্ন ছাড়া তো হয় না। তো ফলে এই কথাগুলো, একই কথা বারবার করে বলা, এই কথাগুলো আমার নিজেরই বলতে গিয়ে মনে হয় যে নিজের ঢাক নিজে পেটাচ্ছি। আর এই মডেলটাও কিন্তু নতুন, মানে আমাদের আগের জেনারেশনের ধরো যারা বিখ্যাত অভিনেতা, ধরো আমি কিছুদিন আগে মিঠুনদার সাথে একটা ছবিতে কাজ করলাম, তো উনি তো এই কনসেপ্টটা বুঝতেই পারেন না যে ছবি বানানোর পর ফিজিক্যালি বসে আবার লোককে কেন বলবো ছবিটা দেখুন। এবং তার কারণ এটার সেই কনসেপ্টের সঙ্গে ওদের পরিচিত ছিল। বলিউডে উনি এত ছবি করেছেন, তখন ওটার প্রচার, তো তখন তো প্রচারের ব্যাপারটা তো আলাদাও ছিল, পোস্টার হতো, ফিল্ম ম্যাগাজিন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এইগুলো ছিল। এখন তো আরো অনেক রকম মিডিয়াম হয়ে গেছে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ইত্যাদি প্রভৃতির কারণে। আমি অনেককে বলতে শুনলাম যে মানে এরকম বলতে, মানে শুনছিও যে উত্তম বাবু বা সৌমিত্র বাবুদের এগুলো কখনো করতে হয়নি। না করতে হয়নি না, কিছু না কিছু নিশ্চয়ই করতে হয়েছে, তাকে তার ছবির প্রচার করতে হয়েছে, কিন্তু সেই ফরম্যাটটা ছিল একটু অন্যরকম, আর এতটা সোশ্যাল মিডিয়া ছিল একেবারেই তাই। আর প্রচার সর্বস্বতা, এই যে যুগের দাবিতে সবকিছুতেই যে প্রচার, শুধু সিনেমা নয়, আমি একটা নতুন চশমা বললেও যে প্রচার করে দেবো, এই যে প্রচার সর্বস্বতা, এইটা তো যুগের একটা চাহিদা আছে। আর সিনেমার এই প্রচারের ফরম্যাটটা আমরা একটা কোনো কোথা থেকে আমরা একটা মোটামুটি মডেলটাকে করেছি, কিন্তু অনেক বছর ধরে চলছে। আমার মনে হয় আমারও 4-5 বছর ধরে এটা মনে চিন্তা হচ্ছে যে এটা আসলে ফ্রুটফুল হচ্ছে কি, প্রচারই করতে চাই কিন্তু প্রচার হলো কি এটার ফলে, সেই চিন্তাটা আমাকেও খোঁজাচ্ছে। আমি যখন আমার বিভিন্ন কলিগদের সাথে দেখা করছি, পরিচালকদের, তাদের মনে ওই প্রশ্নটা ঢোকাচ্ছি, কারোর মনে হয়তো আমি প্রথম ঢোকালাম, কেউ বলছে হ্যাঁ আমারও এরকম মনে হচ্ছে। ফলে এই চিন্তাটা আমি দেখছি এখন অনেকের মাথাতেই অল্প অল্প। একটা জিনিস, জাস্ট ছোট্ট একটা জিনিস আমি অ্যাড করতে চাই। আমার যেটা মনে হচ্ছে, ধরো আমি তো এতগুলো ছবি করিনি, কয়েকটাই করেছি, কিন্তু যবে থেকে আমি কাজ করছি ততদিনে সোশ্যাল মিডিয়া হ্যাজ টেকেন ওভার এভরিথিং। আমার একটা জিনিস যেটা আমার মনে হয়, যেটা সোহিনী বলছিল না যে একটু একঘেয়েটার এটাও একটা কারণ। এই যেটা হচ্ছে যে একই ছবিতে ধরো 10টা চ্যানেল বা 20টা চ্যানেল, এবার তার মধ্যে না 10 থেকে 12টা থাকে এরকম, মানে আমি জানি না ইটস অ্যান আনপার্লামেন্টারি কথা হচ্ছে কিনা, বাট এরকম অনেক চ্যানেলস থাকে যাদের অস্তিত্ব সম্পর্কেই খুব একটা আমাদের কারোর কাছে কোনো আইডিয়া নেই। এবার কি হয়, যখন একটা এস্টাবলিশ চ্যানেল যখন আসে, তাদের একটা হোমওয়ার্ক থাকে, তারা একটা ছবিটা সম্পর্কে 4টে কথা জেনে
তারা যে প্রশ্নগুলো নিয়ে আসে এবং এই যে আগাছার মতন গড়ে ওঠা মানে গজিয়ে ওঠা যে নানান ইউটিউব চ্যানেল, তারা যখন আসে তাদের কোনো হোমওয়ার্ক থাকে না। সো ন্যাচারালি তারা না অন্যদের প্রশ্ন শুনে শুনে প্রশ্নগুলো করতে থাকে এবং তখন যেটা মনে হয় তখন এটা হ্যাঁ। এবং একটা খুব অদ্ভুত জিনিস আমার লাগে যে একটা ধরো এই যে একটা প্রশ্ন যে সোহিনীর সাথে কাজ করে কেমন লাগলো বা ঋত্বিকদের সাথে কাজ করে কেমন লাগলো, কেমন লাগতে পারে? এটা তো খুব স্বাভাবিক একটা কথা। যদি আজকে সোহিনী বা ঋত্বিকদা অসম্ভব খারাপ একটা মানুষও হতো, আমার যদি ভীষণ খারাপ এক্সপিরিয়েন্স হতো, সেটা তো আমি শেয়ার করতাম না ডেফিনেটলি, তাই না? তো ভালো কথাই বলবো। তো এই প্রশ্নটা 20টা লোককে একই উত্তর দিতে ইট বিকামস রিয়েলি বোরিং। মানে তখন খুব একটু মনে হয় যে আরেকটু মানে ছবিটা তখন না বিদেহ হয়ে যায়, তখন উদ্দেশ্যটা ওই আই থিঙ্ক ভিউজটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় দ্যান দ্য ফিল্ম। দ্যাট ইজ সামথিং উইচ ইজ প্রবলেম্যাটিক। আমি এতদিন এই যে বিভিন্ন ইন্টারভিউ করছি, বিভিন্ন শিল্পীদের সাথে কথা বলছি, আমি দুটো ভিউ দেখেছি মেনলি। একটা হচ্ছে প্রচারের দরকার নেই, সিনেমা ভালো হলে এমনি তো ভালো চলবেই। আর একটা হচ্ছে যে প্রচারটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আজকের দিনে মানুষকে জানতে তো হবে অ্যাটলিস্ট যে একটা সিনেমা আসছে, ওই নামের সিনেমা। তোমরা কোন দলে পড়ছো? প্রচারটা এক ধরনের মানুষকে জানতে হবে, আর প্রচারটা এখন করা সোজাও। একটা ছবি আসছে এটা জানানো কিন্তু খুব সোজা। এই জন্য আমাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা অব্দি না বসে থাকলেও জানিয়ে দিতে পারবো ঘরে বসে ছবিটা আসছে। এখন আমাদের সেই উপায় আছে, এটাই বলছি। আর ছবির প্রচার করতে হবে, ছবিটা জানাতে হবে। তার জন্য হতে পারে যে এই সবাইকে এখানে বসে ইন্টারভিউ না দিলেও আমরা বহু লোককে জানিয়ে দিতে পারি যে আমাদের ছবিটা আসছে। এটার উপায় এখন আসলে সোশ্যাল মিডিয়ার যুগে সারাক্ষণ আমাদের ওপর কিছু না কিছু ছুড়ে দেওয়া হচ্ছে, সবকিছু ওপর দিয়ে ভেসে চলে যাচ্ছে, আমরা কোনোটাই নিচ্ছি না। কোনো একটা এসে সেই হাতুড়ি মারার মতো মারলে তখনই টের পাচ্ছি। যেরকমটা আমরা খাদানের বেলা দেখলাম, দেব নতুন করে ভাবলেন। রঘু ডাকাতের ক্ষেত্রে প্রচারটা, রঘু ডাকাতে তুমি যখন ছিলে এখানে তো দেখেছো প্রচারটা যে একদম অন্যরকম কিছু হচ্ছে, সেটা কেমন লাগছে? এই যে একঘেয়ে ইন্টারভিউর বদলে অন্যরকম ভাবনা হচ্ছে, হ্যাঁ সেই অভিজ্ঞতাটা একদম অন্য রকমের। যদিও সেটা সব ধরনের, আমার মনে হয় ছবি অনুযায়ী ছবির প্রচারের পদ্ধতিটা যদি নির্বাচন করা হয় সেটা ভালো হয়। রঘু ডাকাতের যে প্রচারের পদ্ধতিটা বা খাতানের যে প্রচার পদ্ধতি, সেটা রান্নাবাটির প্রচার পদ্ধতি হবে না, বা রান্নাবাটির যে প্রচার পদ্ধতিটা হবে সেটা আরেকটি ছবির ক্ষেত্রে সেটা হবে না। তো এইরকম আলাদা আলাদা একটা প্রচার পদ্ধতি, তার জন্য ইউনিক বা অন্য রকমের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ভাবনা চিন্তা, মানে মানুষও দেখতে দেখতে তো একই রকম জিনিস বোর হয়ে যান। ঠিক আছে, তো সেইটাও একটুখানি ভাবনা চিন্তা করার এবার মনে হয় আরো বেশি করে দরকার পড়েছে। রান্নাবাটি বলে যে সিনেমাটা আসছে, সেই সিনেমার ব্যাপারে আমরা এখন কথা বলছি। অভিনেতা অভিনেত্রীরা সবাই আমাদের সাথে আছেন। প্রতিম ডি গুপ্তার এর আগে আমরা সিনেমা দেখেছি কলকাতার চালচিত্র। তো তারপর রান্নাবাটি সিনেমা যখন আসবে সেটা নিয়ে আমাদের প্রত্যাশাটা স্বাভাবিকভাবেই অনেকটা উপরে রয়েছে। তো সেই সিনেমার ব্যাপারে আমরা জানতে চাই, এবং প্রথম যে প্রশ্নটা এই প্রসঙ্গে এসেই যায় সেটা হচ্ছে যে ছোটবেলায় রান্নাবাটি খেলা সব মেয়েরাই সাধারণত খেলে বড় হয়, তোমরা খেলেছো? সেটা কিরকম অভিজ্ঞতা ছিল? আমি মফস্বলের মেয়ে, খর্দাতে বড় হয়েছি, নর্থ বেঙ্গলে অনেকটা সময় কেটেছে আমার। তো রান্নাবাটি খেলা একটা খুব অংশ ছিল, বড় আর কি হয়েছিল, যে একটু পড়ার ফাঁকে মানে একটা মা একটা এরকম শর্ত দিয়ে দিত 11টা 11:30 অব্দি পড়তে হবে, তার মধ্যে 30টা অঙ্ক করতে হবে, যেটা বেশিরভাগটাই আগে করা থাকতো সেটাই দেখিয়ে দিতাম যে এই তো 30টা অঙ্ক হয়ে গেছে। এরকম কিছু প্রশ্ন থাকতো, এগুলো করে টোরে তুমি বেরোতে পারবে। তো আমাদের খর্দার বাড়িতে যেটা ছিল, একটা পুরোনো বাড়ি, লাল বারান্দা, সেখানে সবাই চলে আসতো, বন্ধু টন্ধু। এবার আমার যেটা হতো আর কি, আমি সবাইকে রান্নাবাটিতে বসিয়ে দিয়ে, খেলায় বসিয়ে দিয়ে আমি বাজার করতে বেরিয়ে যেতাম। এইটা ছিল আমার প্রধান উদ্দেশ্য। জলে জঙ্গলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে এসে যতক্ষণ আমি বাড়িতে এসে পৌঁছতাম 1-1.5 ঘন্টা পরে, ততক্ষণে সবাই বাড়ি চলে গেছে। তো এইটা ছিল আমার রান্নাবাটি খেলার একটা অভিজ্ঞতা আর কি আমার। এই প্রশ্নটা তোমাকে করা যায়? হ্যাঁ, আমার বোন আছে, ফলে আমার খুবই মানে পিঠুপিঠি 1 বছরের এদিক ওদিক। ফলে আমি আমার একদম ছোটবেলায় আমার বোন এবং বোনের বন্ধুদের সাথে রান্নাবাটি খেলেছি, একদম খেলিনি তা না। তবে আর আমার ওই বাজারটা তো ভালো লাগতো, কারণ আমাদের আশেপাশে ওই তখন কি হয়, ওই মফস্বলের ছেলে, আমিও ব্যারাকপুর, তো ওই ঝোপ জঙ্গলে সব অদ্ভুত অদ্ভুত বুনো ফল ফুল, সেগুলোকে না কোনো না কোনো টমেটো বেগুন এইসব দিয়ে রিপ্রেজেন্ট করার মতন কালার দিয়ে, বুদ্ধি দিয়ে, এমনকি পাতা দিয়ে আমি মাছও দেখেছি। এরকম পাতা নিয়ে এলো, বললো মাছ। তো মারা রান্না করতে করতে যেরকম কথা বলে, হ্যাঁ একটু হলুদ নিয়ে এসো, হ্যাঁ মানে ওই ছোটবেলাতেই একদম স্ক্রিপ্টেড হতো পুরো বিষয়টা। আমার ভাই মাসির ছেলে, ওর যেমন কোনো অপশন ছিল না আমার সাথে পার্টিসিপেট করা ছাড়া, বিকজ আমি দিদি।
তো নানান রকমের ডিরেকশনস, বাবাকে যা যা মা বলতো আমি ওকে সেইগুলোই বলতাম যে কি রে এখনো খেতে বসিসনি, কতক্ষণ ধরে আমি রান্না করছি। আর তারপরে মায়ের ইয়ের থেকে ধরো একটুখানি আটা, মা একটু চিনি দেবে, মা একটু, এবার ওটার জন্য আধ ঘন্টা ধরে হয়তো মাকে আমাকে ইয়ে করাতে হয়েছে, মানে কনভিন্স করাতে হয়েছে যে আমি একটুখানি আটা আমাকে দেওয়া হবে, সেটা দিয়ে রুটি বেলা হচ্ছে, নানান রকম। সেইগুলো তো আমরা সবাই মনে হয় খেলেই বড় হয়েছি। ছোটবেলার খেলার তো এই ফ্রিডমটা থাকেই, কিন্তু তখন ওই পাতা দিয়ে মাছ বানানোই যায়। কিন্তু এখন যদি বলা হয় এই বড়বেলায় যে 3 মিনিটে একটা রান্না করে দিতে হবে, সেক্ষেত্রে কি রান্না করার কথা ভাববে? ম্যাগি। ম্যাগি। ওকে, এই অপশনটা বাদ দিয়ে সময় বেশি নিলাম ম্যাগি থেকে। 3 মিনিটই কেন করছো তুমি? না, তাড়াতাড়ি রান্না করা, ম্যাগিটা খাওয়ার ইচ্ছে নেই, তারপরে রান্না করার অপশন, তার মানে তার খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ সেটাই, তার খেতে ইচ্ছে করছে না। এগুলো রান্না নয়, নুন চিনির জল বা তুমি একটা জিনিস খেতে চাইবে, সেটা 3 মিনিটে অনেক কিছু অপশন আছে। আমি তোমাকে বলছি, এর ডিম সেদ্ধ করা যায়। একটা ডিম সেদ্ধ করতে 1.5 মিনিটে হাফ বয়েল হয়, 2.5 মিনিটে ফুল বয়েল হয়, তার বদলে আরো কমে এটা পোচ হয়ে যায়। তাহলে আমি এটা ডিমের পোচ করে দেবো 3 মিনিটে। মানে আমি, বা মুড়ি জল আছে, দুধ মুড়ি আছে, হ্যাঁ, মানে আমি এই ধরনের খাবার দেবো। আমি কেন রান্না করতে যাব? আর তুমি কেন সেটা খেতেই বা চাইছো? না, রান্না ব্যাপারটা মানে না আমাদের কনসেপ্ট। তাহলে 3 মিনিট অন্তত দিও না, সেটার জন্য অন্তত 15 মিনিট লাগে কিছু একটা। মানে আমি যদি একটা চিড়ের পোলাও বা কিছু করতে যাই, মানে একটা আলু পেঁয়াজ কেটে মানে করতে গেলেও আমার অন্তত 15-20 মিনিট সময় লাগবে। যদি খেতে হয় তাহলে সেই সময়টা দিতে হবে। তাহলে একজনের অন্তত রান্নার ব্যাপারে বেশ অভিজ্ঞতা আছে, সেটা বোঝা যাচ্ছে। মানে টাইমিং থেকে আরম্ভ করে সবকিছু ডিটেলস আমরা পেলাম এখানে। তো এই যে সিনেমাটা যে হলো এখানে, প্রতিমদা নিজে একজন ফুডি মানুষ, খুব খেতে ভালোবাসেন। যে তোমরা সিনেমার সেটে গিয়ে যখন শুটিং হচ্ছিল তখন এইসব খাওয়ার ব্যাপারগুলো কিরকম কি এনজয় করতে, বা এর মধ্যে কি ওজন বেড়েছে শুট করতে গিয়ে? না, খুব একটা ওজন বাড়েনি, কিন্তু আমাদের এই শুটিংটাতে একটা মজার ব্যাপার ছিল যে এখানে নানান রকম রান্না সেটেই হয়েছে, সেগুলো বেশ সুস্বাদু। এবং অনেক সময় হয় না যে শুটিং এ যেহেতু আমরা বিষটাও মিছিমিছি বিষ খাই, তো খাবারটা অনেক সময় মিছিমিছি খাওয়া হয়ে যায়। এইটাতে তা ছিল না। মেকআপ রুমের আলাদা একটা খাওয়া হয়েছে, সেটা অন্য। এই শুটিং এর খাওয়া তো ফলে সেই শুটিং এর খাওয়াগুলো হয়েছে। আর শুটিং এ অনেক লম্বা শুটিং চললে আমাদের একটা মানে এই মেকআপ রুমে একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট কখনো হয়ে যায়, যেটা এই ছবির ক্ষেত্রেও হয়েছিল। আমরা প্রায় খেলা ছিল সেদিন, হ্যাঁ সেদিন ইন্ডিয়ার খেলাও ছিল, আর একদিন ইন্ডিয়ার খেলা ছিল না, ফলে ইন্ডিয়ার খেলাটা ইস্যু নয়। হ্যাঁ, ইন্ডিয়ার খেলাটা ইস্যু নয়। একদিন আমাদের যে মেকআপ আর্টিস্ট ছিল বুম, ও বাড়ি থেকে মাটন রান্না করে এনেছিল, তো সেইটা জমিয়ে খাওয়া হয়েছিল। আরেকদিন বোধহয় ঋত্বিক দা একটা স্পন্সর করলো, সেটা বাইরে থেকে খাবার আনা হয়েছিল। তো সেটা মানে সেটার মধ্যে আর কেউ না, মানে আমাদের মেকআপ আর্টিস্ট যারা যে কজন আছেন, হেয়ারের যে দিদি, আমি, ঋত্বিক দা, ওই কজনই। একদম সায়ন ছিল না? সায়ন ছিল একদিন। হ্যাঁ, আচ্ছা, আমরা যে পুজোতে দেখলাম বেশ কিছু বাংলা সিনেমা আসলো, কিন্তু আশা অনুরূপ সাফল্য পায়নি সিনেমাগুলো, এটা সবাই বলছে, বিতর্কও আছে যদিও। তো বাংলা সিনেমা কি এখনো স্ট্রাগলিং পিরিয়ডে চলছে, নাকি নতুন করে ফিরে আসছে? কি মনে হয় তোমাদের মতামত? আমি এই ব্যাপারে মতামত দিতে পারবো না, কারণ আমার পুজোতেই মানে ছবি রিলিজ ছিল, তো ফলে এটা ওরা দুজন বেটার বলতে পারবে। কি মতামত বলো? না, প্রথমত আমার কথা হচ্ছে যে প্রতিটা সিনেমাকেই পরীক্ষা দিতে হয় দর্শকের কাছে পৌঁছানোর জন্য। পুজোর সিনেমা বলে পরীক্ষা দিতে হবে না এরকম কোথাও লেখা নেই। ফাইনালি একটা ছবিকে দর্শকের সামনে আসতে হবে, দর্শক বিচার করে দেবে যে সে ছবিটা সে দেখলো কি দেখলো না, ছবিটা ফাইনালি কতটা বিজনেস করলো, তার হল কালেকশন কি হলো, এটা প্রাথমিকভাবে আমার মতে, মানে আমি যেভাবে দেখছি, মানে যে ব্যাপারটাকে দেখি, আমি তো অনেক বছর আছি, আমি একভাবে দেখি, আমার ব্যক্তিগত মতটা হচ্ছে এটা একেবারেই প্রডিউসারের প্রাথমিক ভাবনা, তার সঙ্গে পরিচালক এবং ডিস্ট্রিবিউটারদের খানিকটা জুড়ে থাকার ব্যাপার আছে। আমাকে কোনো ছবিতে নিলেই যদি দর্শক হল থেকে পালায়, তাহলে আর আমাকে কেউ নেবে না। ফলে নিচ্ছে মানে আমার কোনো একটা গ্রহণযোগ্যতা আছে। আর আমার জন্য যে অ্যালটেড কাজটা, সেটা শুধু আমার ওই চরিত্রটা করা, এভাবে আমি দেখি। যারা তার থেকেও বেশি দায়িত্ব নিয়ে পুরো ব্যাপারটাকে দেখে, তারা পুরোটা বুঝতে পারবে। আমার কাছে এটা একদম প্রডিউসারদের ভাবনা, আমাকে কাস্ট করবে কিনা, যদি করে দেয় তাহলে আমার কাজ হচ্ছে শুধু ওই পাঠটা করা, এর বেশি জানি না, আর কাইন্ড প্রমোশন করা, এর বেশি কিছু আমি জানি না, জানতেও চাই না। মানে এইটা না, মানে সেই মাস্টার মশাইটা
তো ইয়ের ওপর টোলের ওপর উঠে বসে ওপর থেকে দেখার মতন মনে হচ্ছে যে ব্যবসা করলো কিনা, তারপরে স্ট্রাগল করছে কিনা। কোনো কোনো ছবি প্রচন্ড স্ট্রাগল করে, কোনো কোনো ছবি একদমই করে না, কোনো কোনো ছবি বছরে মানে দিনের পর দিন চলছে মানে চলে, কোনো ছবি আসা মাত্রই হারিয়ে যায়। এটা না এতটা আনপ্রেডিক্টেবল একটা জিনিস। ওভারঅল কি দাঁড়াচ্ছে সেটা তো আগেন ইট ইজ একদম ম্যাথামেটিক্স। এটা সত্যি অভিনেতাদের বোঝাটা মুশকিল, মানে তাদের অবধি পৌঁছায়ও না অনেকটা জিনিস। তারা শুধু বুঝতে, আমার যেটা মনে হয় তারা শুধু ওইটা যেটা বললো না ঋত্বিক দা, যে তারা শুধু বুঝতে পারে পরের ছবিতে পেলো কি পেলো না। তো পরের ছবিটা যদি না পায় তাহলে জানা যাবে যে আমি ওয়ার্ক করিনি বা সামহাউ দ্য হোল থিং ডিড নট ওয়ার্ক। এবং আমার মনে হয় আগেন ছবিটা মানে খারাপ হওয়াটার পুরো দায়িত্ব যেরকম অভিনেতার নয়, কারণ অভিনেতা সত্যি একটা এইটুকু পার্ট, এইটুকু, সে বাকি এরকমও আছে এরকম ধরো যারা লিড নয় তারা পুরো স্ক্রিপ্টটাও অনেক সময় পায় না, মানে তাদের পার্টটুকু পায় হয়তো। সো বুঝতে পারছো আমাদের রোলগুলো কত ছোট ছোট। সো মানে একজন অভিনেতা যারা স্টার তাদের দায়িত্ব কিন্তু ছবি হিট করানো, যেহেতু আমরা অভিনেতা আমাদের দায়িত্ব অতটা নয়, কিন্তু স্টারেদের দায়িত্ব ছবি হিট করার পুরো তাদেরই কাঁধের উপরে দাঁড় করে একটা ছবি হয়, ফলে স্টারেদের দায়িত্ব ছবি হিট করানো। আমাদের অ্যাক্টরদের তো আলাদা করে আমরা তো নিজেদেরকে স্টার বলেও ক্লেম করছি না, আমাদেরকে অভিনয় করতে পারে বলেই লোকে ডাকে, তাহলে চরিত্রটা করতে হবে, ওটা আমার দায়িত্ব। আমি এইভাবে ব্যাপারটাকে পারসিভ করি। এখন তো সুপারস্টার মেগা স্টার এইসব বিতর্ক আসছে না, তো আমি স্টার নয় বলে কি তুমি সেই দায়িত্বটা এড়িয়ে যাচ্ছ যে আমি স্টার নই? তোমাকে দেখার জন্য হলে লোকে আসছে, তার মানেই তুমি স্টার? না না, স্টার ঠিক হবে যে সে আসলে কতটা ব্যবসা দেয়। কে আমাকে স্টার নামে ডাকে, কে স্টার বানানটা নতুন শিখেছে, সেই হিসাবে কিন্তু স্টার বিবেচিত হবে না। সিনেমাতে স্টার তারাই যারা ব্যবসা দেয়, যারা একটা অনেকটা ব্যবসা দেয়। ব্যবসাহীন স্টার এটা একদম এটা কাঁঠালের আমসত্ব। হ্যাঁ, তো ব্যবসা না হলে স্টার হতে পারে না সিনেমাতে। যারা বড় বড় স্টার তাদের সঙ্গে কিন্তু এটাই। আর তুমি যদি বছর 10 বাদ দিয়ে তুমি যদি তোমার চিরকালীন পছন্দের সিনেমার তালিকা বানাও, 2, 3টে, আমরা সবাই যদি এই ঘরে বানাই, আমরা কেউ জানি না সেই ছবিগুলোর আসলে কি বক্স অফিস কালেকশন ছিল। একটা ছবি ভালো লাগা আর খারাপ লাগা দর্শকের পার্সপেক্টিভ থেকে কালেকশনের কোনো সম্পর্ক নেই। কালেকশনের সম্পর্কটা ওই জন্যই বলছি ওটা প্রডিউসারের। ছবি যদি কালেক্ট না করে তাহলে আমার ছবি একটা সুপার ফ্লপ হয়ে যায়, তাহলে আমার কেরিয়ারে একভাবে এফেক্ট করবে। আমার ছবি যদি হিট করে আমি অভিনেতা হওয়া হলেও সেই তাতেও আমি একটা সুফল ভোগ করব। কিন্তু একটা দর্শক একটা ছবির কারণে মনে রাখে, কালেকশনের কারণে মনে রাখে না। আমার মনে হয় না দর্শকের কাছে এটা ম্যাটার করে। তারা ওই ছবি ঠিকই যেটা ঋত্বিক দা বললো যে আজ থেকে 10 বছর আগের একটা ছবি এখনো তোমার হয়তো ভীষণ প্রিয়, কিন্তু তুমি দেখবে ওটা ওয়ার্কই করেনি। ছবি না বল, আমি তো খুবই গাইড বাধা হয়, আমি কালেকশন জানি না। আমি শিওর ও সিনেমা নিয়ে এত মানে ঘাটে, মানে সিনেমা ও নিশ্চয়ই কালেকশন জানে না। কোটি কোটি হবে, অনেক বছর পার হয়ে বিরাট হয়ে গেছে ওটা, কিন্তু আমরা জানি না কালেকশন। সেটাই বলছি, কালেকশন আসলে দর্শক লামহে তো তোমাদের কারোর ভালো লেগেছিল কিনা জানি না, ভালো লেগেছিল সেই সময়, কালেকশন হয়নি কিন্তু সবার ভালো লেগে গেছিল। আসলে দর্শকের ম্যাটার করে। এই ছবিটা বলো তোমার অমিতাভ বচ্চন, রেখা, জয়া ভাদুরী, সিলসিলাও তো খুবই ফ্লপ ছবি। সিলসিলা তো ওই সময় দর্শক রিজেক্ট করেছিল, দর্শক রিজেক্ট করেছিল, ভারতীয় দর্শক নিতে পারেননি। সেই ব্যাপারটা তো আছেই, কিন্তু স্টারের কথাটা যেটা বললে তার আগে একটু আগে তুমি নিজেই বলেছো যে আমাকে দেখার জন্য দর্শক আসছে, আমি আছি বলে। আমি এটা বলিনি, তুমি এটা ভুল মানে বলছো। যদি আমার কোনো একটা গ্রহণযোগ্যতা আছে বলে আমাকে কাস্টিং করা হয়, গ্রহণযোগ্যতা হচ্ছে আমি অভিনয় করব, আমাকে যে চরিত্রটা দেবে সেটাকে আমি বিশ্বাস করিয়ে দেবো। আমি 2 লক্ষ লোক হলে টেনে আনতে পারি বলে আমাকে কেউ কাজ করে না। আমি অনেক বছর কাজ করছি, আমি জানি তো আমাকে কেন লোকে কাজ করে। আমাকে কাজ করে যে ওই চরিত্রটা ওকে দিলেও বিশ্বাসযোগ্য ভাবে করে দিতে পারে, সেটা আমার কাজের অ্যাপ্রিসিয়েশন করে। তারা অ্যাপ্রিসিয়েট করে আমার কাজকে। আমার কাজকে কেউ ভালোবাসে না আর আমি অভিনয় করছি তাও বলছি না, আমার কাজকে ভালোবাসে লোকে, কিন্তু সেটা আমার অভিনয়টাকে ভালোবাসে। আর আমি এই কমেন্ট করতে পারবো না যে আমি মানে একসঙ্গে 7 লাখ লোককে কিনে আমি করতে পারি না বলেই বলছি স্যার, করতে পারতাম, খুলিয়ে বলতাম আমি স্যার। সিনেমা করি, সিনেমাতে স্টারই হতে চায় অনেকে। আমি অবশ্য ছোটবেলা থেকে অভিনেতাই হতে চেয়েছি, আপাতত আমি খুশি আছি। এটা তুমি তোমার কথা বলছো, তুমি অলরেডি টিভিতে একটা বড় স্টার, সবাই বলে সত্যি তো এই স্টারের কথা শোনার পর থেকেই বলতে হয়ে গেছে। হ্যাঁ সত্যি স্যার, আমি একদমই স্যার।
বলতি তোরটা আমি আমারটা সবাইকে চাপিয়ে দিচ্ছি সেজন্য বলছি। না না, আমার তুলনায় স্টার হওয়ার আরো অনেক ক্রাইটেরিয়া থাকে, মানে অভিনয় যেমন থাকে সেটা তো একটা বড়, সেটা ছাড়া তো কেউই কিছু নয়। মানে তুমি একটা মন্দিরে যাবে, সেখানে একটা বিগ্রহ নেই, সেটা কি করে হয়? মানে ওটা তো একটা প্রথমে থাকতে হবে। তারপরে তোমার মানে বা একটা মাটন বিরিয়ানিতে শুধুমাত্র সয়াবিন আর আলু থাকলে কি করে হবে? মানে মাটনটা তো থাকতেই হবে বিরিয়ানিতে, ওই রকম ভাবেই আর কি। তো মানে আমি কি দুটো খুব আলাদা একটা বাজে এক্সাম্পল দিলাম? একটা এক্সাম্পল পারফেক্ট এক্সাম্পল দিয়েছিস না, কিন্তু দুটো এক্সাম্পল একদম আর কি সনাতনী ধর্মের এগেইনস্টে দুটো এক্সাম্পল দিয়েছি। প্লিজ একটু এডিট করে দিও তোমরা। স্টার পিওভিটা না খুব রং, মানে রং বলবো না, স্টারের পিওভিটা হচ্ছে দর্শকের পিওভি থেকে স্টার। একটা পিওভি থেকে কেউ স্টার কি করে হতে পারে? দর্শকের কাছে যে স্টার, সে স্টার, সে নিজেকে কি করে স্টার বানাতে পারে? মানে আর বিজনেসও রিলেটেড। সিনেমাতে স্টার মানে তার সঙ্গে ক্রিকেটার যে স্টার, অথচ তার না আছে স্কোর, না আছে উইকেট, সে কি করে স্টার? মানে সেইভাবে এত স্টারের জন্য অভিনয়, তার সাথে একটা দর্শন, মানে দেখা, হ্যাঁ ওই একটা ইউএসপি তা থাকে। তারপরে তার সাথে নাচ গান, প্রচুর গান হিট হতে হয়, তার সেরকম নাচ হতে হবে। লোকজন আর কি দেখলে পরেই আর কি, তাকে দেখলে পরে একটা লোকজনের উন্মাদনা তৈরি হবে, লোকে জামা কাপড় খুলে ফেলবে, যেমন তো করে দেখেছি আমি, তাই তো হয় আর কি। একটা স্টারের মধ্যে তো ওইসব ব্যাপার থাকে, বাড়ির নিচে আর কি মানে কয়েক হাজার লোক দাঁড়িয়ে থাকে। হ্যাঁ মানে শাহরুখ খান ইজ আ স্টার। হ্যাঁ মানে ওরকম আর কি একটা ব্যাপার তো হয় আমাদের ইন্ডাস্ট্রি। আমি তো সারা পশ্চিমবাংলায় ট্রাভেল করলাম দেবের সাথে, প্রচুর ফ্যান ফলোইং, এবং এত গান, এত বিখ্যাত সব গান আছে, নাচ আছে, মানে তাই দিয়ে আর কি একটা গোটা সন্ধে চলে যায়। ঠিক কিন্তু দেবজিতের পর তার বাংলায় সেভাবে স্টার হিসেবে আমরা কাউকে পাইনি। তো আমার প্রশ্নটা আসলে এখান থেকে ছিল যে বাংলা সিনেমা কি তারপর থেকে স্ট্রাগল করছে, সেই যুগটা পেরিয়ে এসেছি আমরা? না, স্টার খুব একটা হিন্দি ছবিতেও স্টার আর নেই, মানে স্টার সিস্টেম থেকে হিন্দি সিনেমা বেরোতে চাইছে। সিনেমা স্টার সিস্টেমে শেষের দিকে স্ট্রাগল করছিল, হিন্দি সিনেমা তো স্টার সিস্টেমের জন্যই স্ট্রাগল করছে। স্টার নেই বলে স্ট্রাগল নয়, হিন্দি সিনেমা এখন স্টারকে নিয়ে স্ট্রাগল করছে, যে স্টার সিস্টেম তারা বানিয়েছে সেটা থেকে তো উল্টো হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমাদের ভাষাও আলাদা, আমাদের কালচার আলাদা, আমাদের বিজনেসের মার্কেটের সাইজটা আলাদা, সব জানে। তারপরে মার্কেটের সাইজটা আলাদা, দেখছি আমরা কোনো ভুল করি কিনা। না, তোমাদের মতামতটা, দৃষ্টিভঙ্গিটা সেগুলো জানতে চাই। তো একটা ইন্টারভিউতে বসে না এরকম মতামত, দৃষ্টিভঙ্গি জানা যায় না। আর তারপরে খুব কম চেনা লোককে তো আরোই জানা যায় না, মানে বন্ধু বান্ধব বলে তারপরে ওইসব যে আড্ডাটা এগুলো জানা যায়, সেই আড্ডাটা সত্যি বলছি ক্যামেরার সামনে মারা যায় না। ইনফ্যাক্ট ব্যাপার কি, দর্শকরাও ঠিক এই কথাটাই ভাবেন, কিন্তু তাদের কৌতূহল সীমাহীন, তাই তারা আমাদের এরকম একটা ইন্টারভিউ থ্রুতে তোমাদেরকে একটু জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এত সহজেই না, কি বলতো, আমরা সবাইকে সাদাকে সাদা, কালোকে কালো বলে দিই। একজন মানুষ দুটো কুকুরকে খাওয়াচ্ছে, সেটার একটা ভিডিও করলো, আহা লোকটা কি ভালো, ঠিক আছে, সবকিছুতেই মানে একটা তো আমাদের দেখানোর ব্যাপার আছে। এগুলোতে আদৌ তুমিও জানো, এগুলোতে কিছু হয় না, মানে আমিও জানি। আমি এখানে আমার সবটা ভালোটাই প্রেজেন্ট করবো, যতটা পলিটিক্যালি কারেক্ট থেকে কথা বলা যায় বলবো, সবটাই যদি আমার নিজের ভেতরে খুলে বলে দেওয়া যায়, যে ও যেক্ষুনি বলবো, আমি যদি ওকে সত্যি কিছু ওর সাথে খারাপ করে থাকি, ওকে বলবে যে সৈনির সাথে খারাপ অভিজ্ঞতা আছে, বলবে না? না, বলছে, আজকাল লোকে বলছে তার কারণ প্রচারে থাকার জন্য। এটাও কি বলার সাহস পাচ্ছে, পাশাপাশি বসে বলার সাহস পাচ্ছে। আমার মনে হয় যদি আমার কিছু বলারও থাকে, আমি দ্য কাইন্ড অফ পার্সন আই অ্যাম, আমি ওকে মানে ওকে বলবো, আমি ওনাদেরকে বলবো কেন? ওনারা কি করবেন জেনে। তুমি কখনো ইন্টারভিউ নিতে কারো কি প্রশ্ন করতে, কি ধর কাকে প্রশ্ন মানে করতে যেতাম ইন্টারভিউ? ঋত্বিকদাকে আমি অবশ্যই ঋত্বিকদার প্রসেস নিয়ে, প্রথমত ঋত্বিকদার সাথে আমি একটা বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করতাম। যদি খুব মানে কি ধরনের ইন্টারভিউ করতে যাচ্ছি, তাহলে আমি কয়েকদিন ধরেই ঋত্বিকদাকে মেসেজ করে একটু কথা বলে আমি বোঝার চেষ্টা করতাম। মানে একদম প্রথমে গিয়ে আমি ঋত্বিকদাকে প্রশ্ন করতে পারতাম না, তাতে ঋত্বিকদা উত্তর দিত কি দিত না সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি আমার মতো 4টে প্রশ্ন ঋত্বিকদাকে করে রাখতাম। না, ফোন করতাম না, মেসেজ করতাম। ধরবে না সেটা তো, হ্যাঁ ধরে না। কিন্তু ঋত্বিকদা, আমি যতবার আমি কম ফোনই করেছি, কিন্তু আমি যদি 6 মাসে একবার ফোন করেছি, ঋত্বিকদা কিন্তু ফোনটা ধরেছে। কারণ ফোন ধরি না, ফাইনালি ধরি, এতগুলো কাজ আর হয় না, বাড়িতে বসে। এই দেখো একটা বাজে জিনিস তোমার নামে কিন্তু
ছড়ানো আছে যে ঋত্বিকদা কারোর ফোন ধরে না, আমার মনে হয় খুব সিলেক্টিভলি ধরে না। তো এবার যদি হতো তাহলে আমি সেটা করতাম। প্রথমত ঋত্বিকদার আমি সোশ্যাল মিডিয়াটা খানিকটা দেখতাম, যদিও আমি জানি সোশ্যাল মিডিয়া দেখে বোঝার মতো মানুষ ঋত্বিকদা নয়, ঠিক আছে, তাও খানিকটা আবার বোঝা যেত। কিন্তু আমি একটা মিনিমাম একটা বন্ধুত্ব, একটা কথা বলার জায়গা না গিয়ে আমি ইন্টারভিউ নিতে পারতাম না। মানে হঠাৎ করে বসিয়ে, হ্যাঁ নমস্কার আমি সোহিনী, হ্যাঁ নমস্কার আমি ঋত্বিক চক্রবর্তী, আপনি তাহলে আপনার প্রসেসটা কি অভিনয়ের, এইটা আমি জিজ্ঞাসা করতে পারবো না, কারণ সে আমার সামনে ওপেন আপই করতে পারবে না। তার সাথে আমি মিনিমাম একটা এমন একটা আন্তরিকতা বা একটা আমি ওয়ার্মনেস তাকে দেখাতাম, যে ওয়ার্মনেসটা থেকে অন্তত সে আমার সাথে একটু আমার অনেস্টিটা সে বুঝতো, সে তার অনেস্টিটা আমি বুঝে অন্তত চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম। সোলাঙ্কিকে এবার একটু জিজ্ঞাসা করি যে তুমি এই যে এতদিন শুট করলে একসাথে এনাদের সাথে, ধরো সোহিনীর থেকে তুমি কোন এমন কিছু বিশেষত্ব দেখেছো যেটা অ্যাডাপ্ট করতে চাও? স্যাডলি আমি সোহিনীর সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারিনি, যেটা আমার এখনো খুবই ইচ্ছা আছে, বিকজ ওকে মানুষ হিসেবে আমি ভীষণ পছন্দ করি, আর অভিনেত্রী হিসেবে তো করি। আমি পার্সোনালি বলতে পারি যে হোয়াট উইল আই ওয়ান্ট টু অ্যাডপ্ট ফ্রম হার, I would want to adopt her কি বলবো স্ট্রেট ফরওয়ার্ডনেস। ওর মনটা আর শব্দের মধ্যে কোনো ফাঁক নেই, মানে কোনো ডিফারেন্স নেই, কোনো না ফিল্টার নয়, ফিল্টার ইজ নট দ্য ওয়ার্ড, আমি বলতে চাইছি কোনো অন্তর নেই, দুটো খুব তফাৎ নেই, সরি তফাৎ ইজ দ্য ওয়ার্ড, দুটো খুব এক। তো আমার ওটা ভীষণ ভালো লাগে। ঋত্বিকদা কি ভালো লাগে না, মানে কোন জিনিসটা সব থেকে ইরিটেট করে ধরো সোহিনীর ক্ষেত্রে বা সোলাঙ্কির ক্ষেত্রে? না দেখো এইখানে এটা অন ক্যামেরা বলা যাবে না। না কথা হচ্ছে যে আমি যখন কাজ করতে আসছি তখন আমার কাজটার শুধু পাঠটা করা নয়, কিন্তু মানে ওই একটা কাজের পরিবেশও যাতে আমি বিঘ্নিত না করি, বা আমিও আমার মতন করে একটা পরিবেশ তৈরি করতে পারি, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি যখন অভিনেতা, তাহলে আমি শুধু অভিনেতা নই, আমি একজন মানে কো অ্যাক্টারও, তো আমি একটা ঠিক কো অ্যাক্টার হয়ে উঠতে পারি, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো ফলে আমি মানে ওর উপরে কেন বিরক্ত হব থেকেও বড় কথা, যেন ও আমার সাথে কাজ করতে করতে একদম বিরক্ত না হয়। হ্যাঁ, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কাজ করার সময়। সোলাঙ্কির ব্যাপারে কোয়াক্টার সম্পর্কে আমার এটাই ধারণা, যে আমাকে আমি পাঠ করবো, আর যখন কোয়াক্টার আমি যেন সেরা কোয়াক্টার হতে পারি, এটাই। এটা আমার মনে হয়, মানে একটু অভিনয় তো সবাই কম বেশি খারাপ ভালো সবাই সব রকম করে নিজেদের মতন, কিন্তু ভালো কো অ্যাক্টর হওয়াটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, আর সেটাই করতে পারাটা যথেষ্ট। নিয়ে আমার সংশয় আছে, কো অ্যাক্টর আমাকে নিয়ে আমার কোনো সংশয় নেই, আমি জানি একদম ঠিক আছে। কো অ্যাক্টর তুমি খুব ভালো, কো অ্যাক্টর আমাকে নিয়ে কোনো সংশয় নেই। আমার এমনি আমার নিজের অ্যাক্টরকে আমাকে নিয়ে সংশয় আছে এবং চাইও সংশয় থাক, হ্যাঁ, কিন্তু কো অ্যাক্টরকে নিয়ে কোনো সংশয় নেই। এই যে ঋত্বিকদা এত ভালো কথা বলেন, উত্তরটা এত সুন্দর দিলেন, এর বাইরে আর কি উত্তর দেওয়া যায় এই প্রশ্নটা? ঋত্বিকদার হয় আমি কি করে দিয়ে দেবো উত্তরটা? তোকে করা হয়। ও আচ্ছা, আমাকে যদি প্রশ্নটা করা হয়, ও এক্সাক্ট সেম উত্তর মানুষই নয়, লম্বা এতটা দেবে। এই জিনিসগুলো করে, এটাই ভালো লাগে। ভালো লাগে নাকি সেটা প্রশ্ন? ঋত্বিকদার কি ভালো লাগে না? হ্যাঁ, এই সুযোগ চল ঋত্বিকদার কি ভালো লাগে না, তারা তাকিয়ে দেখে বার করবি। সেটা কিন্তু খুব প্রবলেম, মুখটা ঘোরা হতো, দেখি কি আছে ঋত্বিকদার। হ্যাঁ, ঋত্বিকদা ভীষণ ঘুরতে যায়, ভাল লাগে না, হিংসে হয়। তুমি নিজেও আসলে প্রচুর ঘুরতে যাও, এটা তো তারপরও কি করে হিংসে থাকে? আরে তারপরে মানুষের এই যে অর্থের মতো, আমার কাছে প্রচুর টাকা আছে, তারপরেও তোমার একটু টাকা হচ্ছে, তাতেই আমার লোভ, মানে কেন ওর কেন টাকা হবে, তো ওইরকম ব্যাপারটা। ও কেন যাবে, আমি যাচ্ছি, ও কেন যাবে বেশি। তোমরা যখন দুজনে প্রথম সিনেমাতে এসেছিলে, তখন প্রথম পরস্পরকে দেখে রিয়াকশন কি ছিল? মানে তখন তোমরা দুজনেই নিউ কামার বলা যায়, কিন্তু তারপর থেকে তোমার ঋত্বিকদা আমার থেকে অনেক সিনিয়র, বলো একটা সিনিয়র, মানে পার্ট আমরা বোধহয় অলমোস্ট একসঙ্গে শুরু টেলিভিশনে বা একটু আগেও করতে পারি।
2016 না 15 টেলিফিল্ম করেছি আমরা। তার আগে আমরা টেলিফিল্মও করেছি, মানে আমরা টেলিভিশনেও কাজ করেছি, 101টাই কাজ করেছি টেলিভিশনে। তারপর ফড়িং। তো টেলিভিশনের কাছ থেকেই ওকে চিনি সেই অর্থে। আর ফড়িং টেলিভিশনের কাজটা আমি বলছি তোমার 2010 সাল, তখন আমি ওগবধূ সুন্দরী করি, সেই জন্য আমার মনে আছে। ওটা 2010-11 ওই ইন বিটুইন একটা কিছু হবে। তারপরে কাট্টু আমরা 2012 সালে ফড়িং করি। তোর সঙ্গে প্রথম দেখা হয়েছিল রবি ওঝার অফিসে। তাই? এইটা আমার মনে নেই তো। লর্ডসের ওখানে রবি ওঝার অফিসে? লর্ডস কেন, রবি ওঝার তো টালিগঞ্জে অফিস ছিল। এবার একটু সোলাঙ্কির কাছে আসি। এখন এই ওটিটি প্ল্যাটফর্ম এসছে, এত রকম কিছু হচ্ছে, তুমি সিরিয়াল থেকে টিভি থেকে এসেছো, আবার সিনেমাও করছো, এই যে 3টে মিডিয়াম, এতগুলো জায়গায় কাজ করতে হচ্ছে, সেটা অপরচুনিটি মনে হয় না? প্রচুর প্রেশার লাগে নাকি? অনেক টাকা কেন, আমার তো বন্দুক ধরেনি, নাই করতে পারতাম সেটা না, অপরচুনিটি তো বটেই। মানে মাধ্যমটা অনেক বেড়েছে, কাজের সুযোগ অনেক বেড়েছে, প্রচুর কাজ হচ্ছে, তো ইটস অবভিয়াসলি অ্যান অপরচুনিটি। সবাই সাধারণত যারা টেলিভিশন থেকে আসে, এরকম ব্যাপারটা হয় যে একটা করে ধাপ উত্তরণ হলো, টেলিভিশন থেকে সিরিজ, তারপর সিনেমা। তো এটা কি এরকম যে টেলিভিশনটা সব থেকে? না, আই ডোন্ট বিলিভ ইট লাইক দ্যাট, বিকজ আই উইল টেল ইউ ওয়াই। এই হায়ারার্কি, মানে হায়ারার্কাল স্ট্রাকচারে ভাবাটা আমাদের মানসিকতা, দ্যাটস হাউ উই আর মেড। আমরা হায়ারার্কিতেই বিশ্বাস করেছি, 200 বছরের দাসত্ব তো যাবে না এত সহজে। কিন্তু এটা হায়ারার্কি বলে আমার মনে হয় না। 3টে কমপ্লিটলি আলাদা মাধ্যম, 3টে মাধ্যমের সিনেমা আর ওয়েব শো এর শুটিং প্যাটার্নের কিছুটা মিল হয়তো থাকে, বিকজ দিনটা খুব সিমিলার, 15 দিন 20 দিন, 15 দিন 20 দিন এরকমই একটা ডেট হয়। টেলিভিশনটা ইটস আ লং জার্নি, এবং শুটিং প্যাটার্নটাও খুব ডিফারেন্ট, বাকি আর অনেক কিছুই অনেক আলাদা। কিন্তু আমার মনে হয় না যে এরকম হায়ারার্কাল স্ট্রাকচারে ভাবার কোনো প্রয়োজন আছে, কারণ খারাপ অভিনয় তো সব জায়গায় খারাপ, ভালো অভিনয় তো সব জায়গায় ভালো। তো আই ডোন্ট থিঙ্ক ইট ওয়ার্ক লাইক দ্যাট, মানে এটা আমার একদমই ব্যক্তিগত মতামত। তুমি 3টেতেই একসাথে আছো বলে এই প্রশ্নটা করছি, যে মানে তুমি বোধহয় এক্ষুনি সব থেকে ভালো বলতে পারবে যে টাকা পয়সা অনেক বেশি আছে টিভিতে সিরিয়াল করলে বা এইসব জায়গায়, তার জন্যই সবাই সিরিয়ালটা করে, না হলে সিরিয়ালটা অতটাও ঠিক গ্রহণযোগ্যতা নেই, স্টারডম নষ্ট হয়ে যায়। টেলিভিশন ওকে বলতে টেলিভিশন স্টার, তাহলে স্টারডম নষ্ট হচ্ছে না, টেলিভিশন স্টার মানে বলতে চাইছো টেলিভিশন স্টার একটু কম স্টার, আর সিনেমা স্টারটা বড় স্টার। এটা অসুবিধা নেই, ইটস আ স্ট্রাকচার। না, বড় স্টার না, এটা হচ্ছে উত্তম কুমারের ফিলোসফি যে যত বেশি এক্সপোজার হবে তত তার স্টারডম কমে যাবে। টাইমটা এখন নেই, যুগটাই এখন নেই। মানে এখন সবাই সমস্ত বড় স্টাররা সারাক্ষণ নিজেকে দেখাতে, যেটা আমি আবার বলছি যে কবে উত্তম কুমার শুভেন্দুবাবুকে বলেছিলেন এইটা সবাই সেই যুগ পার হয়ে গেছে, ওনারাও নেই, ওই যুগটাও নেই। ফলে আর সেটার প্রয়োজন হলে এই চ্যানেলে বসে ইন্টারভিউ দেওয়ার কোনো কারণ নেই, যদি সেই যুগটা চলতো। উত্তম কুমার সঙ্গে তোমার দেখা হতো না যদি ইউটিউব করতে। তুমি এত সেলফি দিচ্ছ সারাদিন ধরে, শুধু সেলফি নয়, এবং তুমি উত্তম কুমারের যে বিশ্বাস তাতে ও ইউটিউব চ্যানেলে মানে দিতে বসতো না। যুগ বদলে গেছে বলে আমরা বসছি, আমরাও জানি এর গুরুত্বটা কোথায়। এবং এখন তো সারাক্ষণ দেখানোটাই যুগ। মানে যারা স্টার্স তথাকথিত, তারাও দে আর অলওয়েজ অন সোশ্যাল মিডিয়া, দে আর অলওয়েজ অ্যাভেলেবল। স্টারটা তো রিচ করা যায় না বলেই সে স্টার, তাই না? তুমি চাইলেই এখন অমিতাভ বচ্চনের বাড়িতে চলে যেতে পারো। আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে ধারণা যে এটা কোনো একটা সময় ওই পর্দার সাইজটার জন্য একটা ছোট পর্দা এবং বড় পর্দা, ছোট পর্দা ছোট, বড় পর্দা বড়, এরকম একটা কোনো ভাবনা থেকে এটা তৈরি হতে পারে। সিনেমার একটা আলাদা ব্যাপার, টেলিভিশন তো এসছে অনেক পরে। টেলিভিশনের এই ডেলি সোপের যে জনপ্রিয়তা সেটা এতটা সাংঘাতিক, সেটা আমরা যারা টেলিভিশন করেছি আমরা জানি যে এটা মানে সিনেমা করে ওইখানে পৌঁছতে, মানে বাংলা সিনেমা করে আর বাংলা সিরিয়াল করে তুমি জনপ্রিয়তাটাতে তোমার পৌঁছতে অনেকদিন সময় লেগে যাবে সিনেমা করলে। তো ফলে নয়, পয়সা কড়ির দিক থেকে টেলিভিশন, এই তুমি বলছো সিনেমা কি স্ট্রাগল করছে, টেলিভিশন কিন্তু স্ট্রাগল করছে না। টেলিভিশন কিন্তু পয়সা কড়ির রোজগারে ওখানে একটা প্রফিট রেভিনিউ জেনারেট করার ব্যাপারে সে আসলে বড়, মানে যদি মানে হিসাবে ভাবো, কিন্তু অনেক বেশি হিসাবে ভাবো। তো মানে আমিও মানে আমি যদিও এখন অনেকদিন টেলিভিশন করি না, কিন্তু আমি নিজেকে ভাবি যে আমি টেলিভিশনেরই প্রোডাক্ট।
টেলিভিশন না থাকলে আমাকে কেউ সিনেমায় ঢুকতেই দিত না। আমি টেলিভিশন করেছি বলেই আমি সিনেমা করতে পারি, এটা আমি ভাবি। হ্যাঁ একদমই তাই। তো ফলে আমি এইভাবে একেবারেই ভাবি না, এবং আমার মনে হয় যারা শুধু সিনেমা করেছে তারা ঠিক ব্যাপারটা জানে না, যারা দুটো করেছে তারা জানে, আর যাদের ইনসাইড আছে তারা বুঝতে পারবে যে এটাতে ছোট বড় একেবারেই কোনো ব্যাপার। মানে জানো তো আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ অ্যান অ্যাক্টর তোমার একটাই মাত্র খিদে, ভালো চরিত্রের খিদে। তো এবার সেটা তুমি কন্টেন্টের কতটা ভালো কন্টেন্ট, খারাপ কন্টেন্ট, সেগুলো তো একটা কমপ্লিটলি অন্য কনভারসেশন, একটু টাকা পয়সাও লাগবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই I don't think it matters after a হ্যাঁ এবার সিনেমার একটা ম্যাজিক আছে, এটা ট্রু, এইটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। ওই 70mm পর্দায় ওটা মিডিয়ামের মাহাত্ম্য, ওটা মিডিয়ামের ম্যাজিক। আর সিনেমাতে একটা চিরস্থায়ী হয়ে যাওয়ার ব্যাপার আছে, মানে এখন তো টেলিভিশনও চিরস্থায়ী, কারণ সিনেমাগুলো তো সব ওটিটিতেই আছে। তুমি খবরের কাগজের মতো পরের দিনের কোনো মূল্য নেই, এখন ওটাও আছে, এমনকি এখন আছে বলে লোকে পুরনো সিরিয়াল দেখে। হ্যাঁ কত সিনেমা আছে জাস্ট নেই বলে দেখতে পারি না। একটা আমার মামিদি মনামিদি ওইটা কি ভাইরাল, লোকবধূ সুন্দরীর একটা ক্লিপ কি ভাইরাল, ওরে বাবা রে, সবাই দেখি আমাকে ট্যাগ করে, কবে কার একদিন প্রতিদিন। এটা তো ট্রু, এটা তো তুমি মানে টেলিভিশন ওই বেসটা দেয়। এবার আগেন তিনটে কমপ্লিটলি আলাদা মাধ্যম, মাঝখানে আরেকটা মাধ্যম তুমি মিস করে গেলে, থিয়েটার। দ্যাটস আ ভেরি স্ট্রং মিডিয়াম। আরেকটা মাধ্যমও মিস করে যাচ্ছিস, রিল। রিলস আগেন একটা ইকোনমি তৈরি হয়ে গেছে, কমপ্লিট ইকোনমি তৈরি হয়ে গেছে, ইনফ্লুয়েন্সার্স ইকোনমি। দেশে শুধুমাত্র একটা রিল ফরম্যাটেই 1 মিনিটের করে সব গল্প বানানো হচ্ছে। আমাদের এখানে হচ্ছে, হিন্দিতে হচ্ছে, বাংলাতে হচ্ছে, সমস্ত ভাষায় হচ্ছে। তাহলে বুঝতে পারছো তো যে কোনো মাধ্যমটার ইম্পর্টেন্স ওইভাবে নেই, কিন্তু আনলেস এন্ড আনটিল ইউ আর গিভিং, মানে আমার যেটা মনে হয় খুব কাটথ্রোট ভাবে বলতে গেলে, আনলেস এন্ড আনটিল ইউ আর গিভিং ব্যাক মানি ইট ডাজন্ট। আর বড় বড় স্টারদের ছবি ওটিটিতে রিলিজ করছে, তো বুঝতেই পারছো যে সবাই আমরা এইভাবেই ভাবছি, এখন আর আলাদা করে রাখার। সবাই দেখো আমাদের নতুন প্রজন্ম, এই প্রজন্ম আমার প্রথম ইন্টারনেট এইভাবে, তুমি কত বছর বয়সে কম্পিউটারে হাত দিয়েছো, বা বাড়িতে কম্পিউটার এসছে, বা স্কুলে কম্পিউটার এসছে, আমরা প্রথম ফার্স্ট জেনারেশন যে আমরা এগুলো হ্যান্ডেল করছি। তার মধ্যে আবার এআই চলে এলো, তার মধ্যে এত কিছু হয়ে গেল, লকডাউন হয়ে গেল, ওয়েব সিরিজ চলে এলো, অনেক কিছু হয়ে গেল, এসে স্যাচুরেটেড হয়ে গেল, সব মানে বিভিন্ন জিনিস হচ্ছে আর কি। এবং এটা আমাদের মানে আমাদের কোনো জিনে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই এটার মধ্যে, আমাদের কোনো অভিজ্ঞতা নেই আমরা কিভাবে, মানে যেভাবে ধরো বাড়িতে একটা হয় না যে ধরো একটা খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার, সে আস্তে আস্তে হচ্ছে একটা ড্রাইভার বাড়িতে রেখেছেন তারা, ঠিক আছে, এবার ড্রাইভারকেই বাড়িতে এনে তারা হয়তো বলছেন যে বিছানায় শুয়ে পড়ো, এই করো, খেতে দিচ্ছে, ভাত খেতে দিচ্ছে, সমস্ত কিছু করছে, তারা বুঝতেই পারছে না যে ড্রাইভার ওই ছেলেটিকে কিভাবে তারা হ্যান্ডেল করবে। তো আমাদের অবস্থা হয়েছে খানিকটা সেরকম, আমরা কিভাবে হ্যান্ডেল করব, কি করব না করব, আমাদের থেকে যারা একটু উন্নত দেশ তারা এইভাবে এগোচ্ছে, আবার এটাকে ফলো করো, এটাতে একটু সাকসেস পেলো, এবার এটাকে এইভাবে ফলো করো, মানে আস্তে আস্তে তো মেধাটাও চলে যাচ্ছে, সে তো সব জায়গাতেই সব কিছু ক্ষেত্রে মানে আমরা বুঝতে পারছি। ফলে ইন্টারনেট হ্যান্ডেল করা, তার সাথে যা যা হতে পারে, রিলস আসার ফলে সিনেমার ব্যবসা ডাউন হওয়া, এই হওয়া, সেগুলো তো সবই আর কি, মানে তাহলে ম্যাজিক হতে হবে, একটা জিনিয়াস কিছু একটা হতে হবে যেটা সারা পৃথিবী কাঁপিয়ে দেবে, ভারতবর্ষ নাড়িয়ে দেবে। কিন্তু ইউটিউব স্টার বলে কিছু ছিল না কয়েক বছর আগে, এখন তারা ইন্টারন্যাশনাল, এরকম প্রচুর ইউটিউব স্টার্স আছে, ইউটিউবার্স আছে যারা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভারতকে রেপ্রেজেন্ট করছে। তুমি বুঝতে পারছো, তারা তো যথেষ্ট একটা জায়গায় পৌঁছে গেছে, তো পৌঁছানোর কথা ছিল না তো কিছুদিন আগে, তারা তো জীবনে সিনেমা করেননি। একটা সময় যেমন থিয়েটারের লোকজনকে আমি শুনেছি যে সিনেমাতে যারা কাজ করে তাদেরকে পুছতো না, এরা পছন্দ করতো না, সিনেমা কোনো মাধ্যম নয়, থিয়েটার হচ্ছে আসল মাধ্যম। আবার একটা সময় যারা সিনেমা করতো তাদের আবার এক্ষুনি ও যেটা প্রশ্ন করলো যে সিরিয়াল কোনো ব্যাপারই না, সিরিয়ালরা একটু বিলো দ্য বেল্ট। বা থিয়েটারও আমি যখন করতে গিয়ে দেখেছি, আমি তো যখন সিরিয়াল করতেই থিয়েটার করেছি, মানে অনেকের কাছেই মানে করেছি যে মানে সিরিয়াল করেও, ঠিক আছে, তো এইরকম আস্তে আস্তে পুরোটাই মানে এখন যেমন অনেকের কাছে ও বাবাও তো রিল করে, কিচ্ছু ম্যাটার করবে না একটা সময় পর, মানুষের কাছে পৌঁছানোটাই আসল। তো আমরা আবার রান্নাবাটিতে ফিরে আসি। তুমি তো নর্থ বেঙ্গলে বড় হয়েছো, নর্থ বেঙ্গলে অনেকটা সময়, হ্যাঁ ক্লাস 4 অবধি বোধহয় ছিল, বড় আমি এখনো হচ্ছি। তো ওখানের রান্নার সাথে এখানের রান্না মানে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের এই কতটা তফাৎ? উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষদের একটা বাংলাদেশের মানে একটা যোগাযোগ আছে আর কি, ঠিক আছে, মানে আমরা যেভাবে কথা বলি আর কি, আসবা না, খাবা না, ভাত বাড়ছি তো, আসো,
খাবা না তোমরা, তো একটা ওই এতে রয়েছে, ফলে ওই খাবার দাবার গুলো একটা যোগাযোগ আছে তার মধ্যে আর কি। মানে আমি নিজেও বাঙাল পরিবারের মেয়ে আর কি। ঝাল বেশি থাকে না আমাদের খুব খাবারে, আমরা প্রথমত খুব বেশি ঝাল খাবার খাই না। আমাদের খাবারে একটু মানে এবার একটু এখন তো এসে একটু মিক্সড হয়ে গেছে, মানে দিদারা খুব ঝাল খেতেন, বরিশালের লোকেরা যেমন খুব ঝাল খায়, আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ঝাল খেতে ভালোবাসে। আমাদের একটু খাবারের মধ্যে খুব মানে মিষ্টি না হলেও কিন্তু খুব ঝালও আমি খেতে পারি না, আমি অন্তত ভীষণ ঝাল খেতে পছন্দ করি না, কিন্তু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা টঙ্কা থাকলে ভালো। তো এইরকম একটা খাওয়া দাওয়া, শাক সবজির পরিমাণটা বেশি। তো আলাদা করে দক্ষিণবঙ্গে মানে এইখানে এদিকে এসে পশ্চিমবাংলায় আমি বলছি আলাদা করে খুব একটা কিছু, এখন তো সব মিলেমিশে একাকারই হয়ে গেছে আর কি। মানে এখন এদেশের মানুষেরাও কচু খায়, কচু বাটা খেতে ভালোবাসে, শুটকি মাছ খেতে ভালোবাসে, আবার আমরাও পোস্ত খেতে ভালোবাসি, তো ফলে সবটাই এখন একাকার হয়ে গেছে। কিন্তু ওইদিকে গেলে তোমার বরলি মাছটা খেতে খুব ভালো লাগে, তোমার রাই শাক খেতে খুব ভালো লাগে, বিভিন্ন রকমের শাক টাক পাওয়া যায়, এখনো মনে হয় ওটা টেস্ট গেলে আলাদা। এখন কলকাতার কিছু কিছু রেস্টুরেন্টে বরলি মাছ রাখছে। বরলি তো পাওয়াই যায় না বেশিরভাগ, কারণ বরলি হচ্ছে বলে তিস্তার ইলিশ বলে বরলিকে, আর তিস্তার এখন যা অবস্থা তার মধ্যে বরলি মাছটাই প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। মানে উত্তরবঙ্গেই ভালো করে বরলি পাওয়া যায় না, আমি জানি না কলকাতায় কি করে বরলি রাখছে, আনাচ্ছে ওখান থেকে, আনাচ্ছে বেশি দাম টাম দিয়ে আনাচ্ছে কিছু একটা ভালো। ঋত্বিক দা, এই রান্নাবাটি সিনেমা করতে গিয়ে কি রান্না শিখলেন নতুন? আদৌ শিখেছো কিছু? শিখিনি, তবে আমাদের একটা পায়েস, একটা রান্নার সিন আছে না, চিনছিল না, একটা পায়েস, ছানার পায়েস, হ্যাঁ, সেইটা একটা নতুন, সেটা এমনিতে পায়েস বানানো কঠিনও আবার সহজও, মানে হ্যাঁ বাসন পোলাওটা আমি একভাবে জানতাম, খুব একটা রান্না এটাতে শিখতে হয়নি, মানে আলাদা করে শিখিনি, একটা দুটো রান্না রেঁধেছি বটে, তবে ওই রান্নার আগে নাজেহাল হচ্ছে এটা বেশি সেন্টার পার্ট আর কি, যতটা রান্না করছি তো সেইটা বেশি হয়েছে এক্ষেত্রে। সোলাঙ্কি, রান্নাবাটি সিনেমাতে তোমার এক্সপিরিয়েন্স কিরকম, মানে স্পেশাল কিছু স্মৃতি যদি থাকে? স্মৃতি তো অনেক, সেটা ওরকম ভাবে এই মুহূর্তে মনে পড়ছে না, বাট তুমি যেহেতু মজার কথা সেটা বল। কোনটা? যেটা একটা মজার কথা হয়েছে, এটা খুব বাজে প্রশ্ন। মজার কথা বল, তার উত্তরে কোনটা প্রশ্ন হলে খুব বাজে। দেখো যেটা আছে সেটা আমি বলতে চাই না, কারণ সেটা ইজ আ সারপ্রাইজ এলিমেন্ট, সেটা নয়। কিন্তু আমি একটা নতুন এই সবকিছুর মধ্যে আমি যেটা নিজে রান্না করতে ভালোবাসি, আমি একটা নতুন ডিশ দেখেছি, ওটা আমি ইচ্ছা আছে ওটা আমি একটু ডিটেলসে জেনে আমি এটা আমার বাবাকে করে খাওয়াতে চাই। সেটা হলো কমলা কাতলা। আই রিয়েলি ওয়ান্ট টু ডু দ্যাট। সেটা তো মাছে চলেছিল? না, এখানেও ছিল কাতলা কমলা। হ্যাঁ, মাছের ঝোল সিনেমাটাতে যখন শেষ হয় তখন ফাইনালি কমলা কাতলার একটা রেসিপি কিভাবে করতে হবে সেটা আমিই বলেছিলাম, মানে আমি জানি, এবং বহু লোক কমলা কাতলা বানিয়ে আমাকে জানিয়েছে, ছবি তুলে পাঠিয়েছে। তাহলে একটু বলে দিও না গো আমাকে রেসিপিটা। পাঠিয়েছে, হ্যাঁ ভালোই খেতে, বাংলাদেশি রান্না আসলে। গ্যাসটা নিভিয়ে, আমার মনে আছে গ্যাসটা নিভিয়ে কমলা লেবুর রস ঢালতে হয়। কমলা লেবু পায়েস করতো আমার দিদা, সেটা ভালো হতো খুবই, মানে একদম মিষ্টি কমলা লেবু দিয়ে পায়েস। হ্যাঁ, কমলার পায়েস হয় তো। কাটবে না, খুব মিষ্টি কমলা লেবু হলে কাটবে না। আর এটা বলতে ছোট ছোট লুচি বানিয়ে পায়েস, লুচির পায়েস হয়। তুমি যদি ঋত্বিক দাকে নিয়ে কোনো সিনেমা বানানোর কখনো সুযোগ পাও, কি জনরার সিনেমা করতে চাইবে? হরর কমেডি। কেন? আমার মনে হয় ঋত্বিকদার, আমার যেটা মনে হয় পার্সোনালি, আমার মনে হয় ঋত্বিকদার মধ্যে একটা প্রচন্ড এক্সেন্ট্রিসিটি আছে, সেটা মানে সেটা একটা এরম টাইপের আছে, যে যতটা শান্ত দেখলে মনে হয় সেটা মনে হয় না নয়, সেটা এক্সপ্লোর করতে ভালো লাগে। আমার কোনো কাস্টিং আছে বল? হরর কমেডির ভূতটা আমি করবো তো। কমেডিটা আমি হররটাতেই না, আমার পার্সোনালি হরর কমেডি ভীষণ পছন্দের একটা জনরা, তাই আমার ইচ্ছা আছে যদি ঋত্বিকদাকে নিয়েই কাজ করতে হয় তাহলে তো যেটা বেস্ট সেটাই, না হলে তো ঋত্বিকদাকে পাওয়া যাবে না। ঋত্বিকদা, তুমি কখনো ভাবো না সিনেমা পরিচালনার দিকে আসার কথা বা এরকম কিছু? আমার যখন ছোটবেলায় বুদ্ধি একটু কম ছিল তখন ভাবতাম, কিন্তু এখন আমি জানি যে মানে পরিচালনার কাজটা আমি যে কাজটা করি তার থেকে অনেক শক্ত একটা কাজ। মানে হয় না যে প্রথম যখন সিনেমা নিয়ে যখন ইন্টারেস্ট ছিল তখন মনে হয় একটা সিনেমা হয়তো বানাবো, এখন মনে হয় যে এই পরিশ্রমটা আমি আসলে হয়তো করতে চাই না। আর সবচেয়ে বড় কথা, আমার হয়তো একটা কোনো পার্টিকুলার গল্প খুব যে বলার আছে তাও নয়, মানে আমি ফাইনালি আমি জানি, মানে টেকনিকটা জানি, অনেক বছর ধরে করছি, নিজস্ব ইন্টারেস্ট আছে, একটা গল্প বলতেই হবে, সেই গল্প আমার নেই, সেই গল্প নেই। না,
সব ডিরেক্টরদের আমি এটা শুনেছি বলতে that I have to tell this story. ঠিক ঠিক। এই ব্যাপারে সেম প্রশ্ন যে ঋত্বিক দাকে তুমি কিভাবে কাজ করতে চাইবে যদি কখনো সিনেমা করতে চাও? সোলাঙ্কির ভূমিকায়, আর সোলাঙ্কিকে ঋত্বিকদার ভূমিকায়। তারপরে সোমনাথটাও কাজ করবি। তাকে কি আমি এটা মিস করে সোমনাথদা ওকে, আমরা লাস্টে একটা ছোট র্যাপিড ফায়ার রাউন্ড করে শেষ করি ব্যাপারটা। প্রথম প্রশ্ন খুব সহজ করে শুরু করি, চা না কফি? চা। চা। কফি। মর্নিং শুট না নাইট শুট? মর্নিং শুট। মর্নিং শুট। মর্নিং শুট। মর্নিং শুট। ইনস্টাগ্রাম না রিয়েল লাইফ? রিলস না রিয়েল লাইফ? রিলস না রিয়েল লাইফ? রিয়েল লাইফ। আমার তো রিয়েল লাইফ নেই, আমার রিয়েল লাইফই আছে। ঋত্বিক না সোহিনী, কে বেশি বেশি গসিপ করেন? গসিপ? শুটিং এ কি মনে হয়েছে দেখে এই কদিন? সোহিনীর সাথে তো আমি কাজ করিনি। সোহিনীর সাথে it depends. কেউ কারো থেকে কম যায় না? সিচুয়েশনে আছে কে? লোকেশনটা বল। লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। আমি ওর সাথে শুটিং করেছি, আর শুটিং ছাড়া অনেক সময় কাটিয়েছি। এই যদি আমার বাড়ি হয় বা ওর বাড়ি হয় ব্যাপারটা আলাদা, সেট হলে আলাদা। ওকে, থ্রিলার না লাভ স্টোরি? লাভ স্টোরি। দেখবো থ্রিলার, করবো লাভ স্টোরি। আমি নিজে লাভ স্টোরি করে দিই। হ্যাঁ, লাভ স্টোরি। হ্যাঁ, আমারও মনে হয় তাই। দেখতে থ্রিলার বেশি ভালো লাগবে। ভালো লাভ স্টোরি হলে হ্যাঁ দেখতে পারি, বাট করতে তো ডেফিনেটলি লাভ স্টোরি চাই। স্ক্রিপ্ট না পরিচালক? হ্যাঁ, স্ক্রিপ্ট না পরিচালক? মানে কি কাকে কাকে প্রেফারেন্স দাও? রাইটার বাপ হতা है বাপ। কোন একটা ডিরেক্টর। ডিরেক্টর। ওকে, কোন একটা সিরিজে ছিল এটা, রাইটার বাপ है বাপ। হ্যাঁ, আচ্ছা বলে দিলাম। না স্ক্রিপ্ট করে এরকম মালেগাঁও এরকম খুব সিম্পল স্ক্রিপ্ট তো ভালো পরিচালক হলে তবে এটা ট্রু অ্যাকচুয়ালি পরিচালক। একটা ভালো স্ক্রিপ্ট পুরো হ্যাঁ ডুবিয়ে দিতে পারে। না, এটা ট্রু। আই চেঞ্জ মাই আনসার। অমনি হবে না। আরে আই এম ভেরি ওপেন টু গ্রোইং। দেখ, আমি গ্রোথ পছন্দ করি, যদি শিখলাম পরিচালক। ওকে, যে প্রশ্নটার উত্তর তুমি দেবে, মানে প্রশ্নটা যা উত্তর তুমি দেবে সেটা আমি আগেই বলে নিচ্ছি, ওটা বাদ দিয়ে উত্তর দিতে হবে। হ্যাঁ, কৌশিক গাঙ্গুলি আর সৃজিত মুখার্জি দুজনেই খুব ভালো পরিচালক, এটা উত্তর। এটা বাদ দিয়ে উত্তর দিতে হবে, কৌশিক গাঙ্গুলি না সৃজিত মুখার্জি? কি কারণে? মানে কার সিনেমা দেখতে বেশি পছন্দ করো? বিখ্যাত। মানে আমি বলতে চাইছি, আমি কার সিনেমা দেখতে বেশি পছন্দ করবো? কৌশিক দা বলার জায়গায় আমি নেই। কৌশিক গাঙ্গুলি শব্দ উপহার দিয়েছে, তো কৌশিক গাঙ্গুলি। কার সিনেমা দেখতে পছন্দ করবো না করতে পছন্দ করবো? কৌশিক গাঙ্গুলি। করতেটাও বলে দাও। করতেও আমার ধারণা কৌশিক দাই হবে। কৌশিকের সঙ্গে কাজ অনেক বেশি করেছি, সিদের সঙ্গে আমার সঙ্গে একটু বেশি কাজ করতে হবে ওকে আমার বুঝতে। সেটা তো ওরই দায়িত্ব, কাজ করুক, তারপর আমি বুঝতে পারবো। কি আমি না, যে আমাকে ভালো পার্ট দেবে, আর দেখতে ওই তো যেটাতে আমি আছি সেটাতে। ওকে, অসাধারণ উত্তর। সিম্পল প্রশ্ন, যে ইস্ট বেঙ্গল না মোহনবাগান? ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল। সবাই তিনজনে ইস্ট বেঙ্গল? হ্যাঁ, বাঙাল। ওকে, যদি ইন্ডাস্ট্রির কোনো একটা রুল চেঞ্জ করার সুযোগ থাকতো কি পাল্টাতে? ইন্ডাস্ট্রি রুল? হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে রুলস আনা খুব প্রয়োজন। উই ডোন্ট হ্যাভ এনি প্রপার রুলস। ইন্ডাস্ট্রির আলাদা করে রুল আমি ঠিক ইন্ডাস্ট্রিতে কোনো কিছু পাল্টাতে হলে কি পাল্টাতে চাইবে? আমি বলতে চাই না। কোনো একটা যদি সুযোগ থাকতো। এই একটা জায়গায় দিয়ে আমি ভগীরথের যে ভূমিকায় আমি নেই, যারা পাল্টাবে আমি সেট করে যাবো সেই সিস্টেমের মধ্যে, চেষ্টা করবো, কারণ ওখানে আমি কাজ করতে হবে তো। দেবনাজিৎ। দেবনাজিৎ এই রে, দেবের সাথে এক্ষুনি কাজ করলাম, দেব আবার যদি পরের বছর জিদ্দার সাথে কাজ করি তাহলে জিত হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ আমাদের শোতে আসার জন্য। আর খুব ভালো লাগলো আজকে সবার। খুব সত্যি করে বলো, কি বলবো, সত্যি করে বলো, ভালো লেগেছিল? ভালো তো লেগেছে অবভিয়াসলি। হাসো তাহলে মিষ্টি করে। হাসতে পারি, ওটা মিষ্টি কিনা সেটা দর্শকরাই বলতে পারবেন। যদি হাসিটা মিষ্টি লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব। এনিওয়ে, রান্নাবাটি সিনেমা লোকে কেন দেখবে? কি আছে স্পেশাল সিনেমাটার মধ্যে? কিছু নেই, খুব সহজ, তাই দেখবে।
হ্যাঁ, রান্নাবাটি সবাই মিলে দেখতে পারবে, পরিবারের সাথে এসে দেখতে পারবে, এবং মনে থেকে যাবে। এমন একটা সিনেমা যেটা মনে থেকে যাবে, তাই দেখবে। সেম আমার আর নতুন করে কি বলবো, এটাই বলার যে ইটস আ ভেরি ইজি গোয়িং ফিল্ম এবং মন ভালো করা ছবি, তাই দেখবেন। আপনারাও 7 তারিখ প্রেক্ষাগৃহে গিয়ে রান্নাবাটি সিনেমাটা দেখবেন। এবং আজকের ইন্টারভিউ কেমন হলো, আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আমরা পরবর্তীকালে আগে থেকে ইন্টারভিউ নেওয়ার আগে থেকে মেসেজ করে প্রশ্নগুলো জানিয়ে রাখবো সবাইকে। প্রশ্নগুলো জানাতে আমি বলিনি। এটা আবার তুমি স্টারদের সাথে তুমি গুলিয়ে ফেলছো ব্যাপারটা। হ্যাঁ, এটা স্টারদের পড়ে দিতে হয়। আমি বললাম তোমাকে যোগাযোগ প্রশ্ন তো ওখানে, কিন্তু আমি একটা সম্পর্ক তৈরি না করে ইন্টারভিউ নিতে যেতাম না। ওকে, আমি তাহলে আজ থেকেই সবার ফোন নাম্বার নিয়ে মেসেজ করা শুরু করছি। তো আপনারা কমেন্টে অবশ্যই প্রশ্নগুলো দিয়ে রাখবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।